কি হয়েছে? না খেয়ে আছে, গো ধরে আছে, বৃষ্টিকে ছাড়া খাবে না। রাত অনেক হয়ে গেল যে, এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। সারা বাড়ি এত এত কাজ সামলে ওইদিকে যেতে পারছি না আমি। রিনা গিয়েছিল কিন্তু আম্মা খায়নি কিছু, যদি একটু বৃষ্টিকে। সহসা থেমে গেল আমিনার কথা। রহমানের রাগী দৃষ্টিতে ভয় পেল সামান্য। ভেসে এলো রহমানের গমগমে স্বরের কথা। ওর বিষয় আর কোনো খাতির নেই আমার কাছে। ওর ভালোর জন্য যখন যা করা দরকার তাই করব। আম্মাকে আমি দেখছি, তার আশকারা পেয়েই বিগড়ে গিয়েছে আমার মেয়ে। ওসব আহ্লাদে আর কাজ নেই। তুমি তোমার কাজ করো, আম্মাকে আমি খাইয়ে দেব। আখিজোড়া ছলছল করে উঠল আমিনার। মাতৃ হৃদয় হুট করেই কেঁদে উঠল। ভরা বাড়িতে অন্য বাচ্চারা এসে নাচছে, গাইছে, আনন্দ করছে, আর আমার মেয়েকে আপনি আটকে রেখেছেন। অবুঝের মতো কথা বলবে না। ঘরে আটকে রাখলে কি সব ঠিক হয়ে যাবে? না, তাহলে কি করতে চাইছেন? জানি না কি করব। আগে বাণীর বিয়েটা শেষ হোক, তারপর এসবে যাব। আপাতত ওকে সবার থেকে দূরে রাখাই ভালো। কিছু একটা নিয়ে বেলার প্রতি ওর চোখে হিংসা আমি দেখেছি। আমি এক মেয়ের জন্য আরেক মেয়ের কোনো ক্ষতি আমি চাই না। আর শোনো, কাল বাণীর বিয়ের আগে বৃষ্টি থাকবে সবার সাথে। ওকে চোখে চোখে রাখবে। স্বামীর কথা সায় জানালো আমেনা। চোখের পানি মুছে আবার ছুট লাগালো নিজের কাজে। রাতের নিস্তব্ধতার মাঝে ফাঁকা রাস্তায় এক দুটো গাড়ির মাঝে মধ্যে দেখা যাচ্ছে। এর মধ্যে দুটো গাড়ি রাস্তার মাঝ দিয়ে স্বগতিতে ছুটছে। দুটো প্রায় সামনাসামনি চলে এসেছে, অথচ কারো বিন্দু পরিমাণও ভাবাবেগ নেই। মাঝ রাস্তাটা দুজনেরই দখলে। সোজা মাঝ বরাবর চলছেই, এক পর্যায়ে একদম মুখোমুখি এসে দুটোই জোরে ব্রেক টানলো। আশপাশ ধুলোয় ছেয়ে গেল। একটা কালো আর একটা লাল কালো মিশেলের জিপের মধ্যে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান মাত্র। আর এক সেকেন্ড এদিক ওদিক হলে দুটোতেই মারাত্মক সংঘর্ষ ঘটত। একই সঙ্গে দুটো থেকে দুজন নামলো। দিগন্ত জিপ থেকে নেমে জিপের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কার থেকে নেমে একই ভঙ্গিমায় কারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো ফাহাদ। দিগন্ত পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন ধরালো। তারপর অভ্যস্ত হাতে সিগারেটটা ঠোঁটে চেপে ধরলো। দুজনের মাঝে নিস্তব্ধতা, কারো মুখে একটু শব্দটি নেই। দিগন্ত নিজের মতো সিগারেট ফুঁকতে ব্যস্ত। ফাহাদও পকেট থেকে সিগারেট বের করলো, কিন্তু লাইটার আর পেল না। হয়তো তখন মেয়েগুলোকে মারতে গিয়ে পড়ে গিয়েছে। দিগন্তের দিকে তাকিয়ে শীষ বাজালো। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ঘাড় বাঁকিয়ে তাকালো ওর দিকে দিগন্ত। ভ্রু নাচিয়ে বলল, কি? ফাহাদ হাত দিয়ে লাইটার জ্বালানোর ভঙ্গিমা দেখালো। বুঝলো দিগন্ত। পকেট থেকে লাইটারটা বের করে ফাহাদের দিকে ছুঁড়ে দিল। ফাহাদ ক্যাচ ধরল সেটা। সিগারেটে আগুন দিয়ে শুক টান দিল। পাশ থেকে ভেসে আসলো দিগন্তের কটাক্ষ ভরা বাণী। রাস্তা কি তোর বাপের? ফাহাদ সিগারেটটা ঠোঁটে চেপে ধরে কপালের কাছে পড়ে থাকা চুলগুলো পেছনের দিকে ঠেলে বলল, সরকারি রাস্তা না হলে আমার বাপ আর আমার দুইজনের ক্ষমতা ছিল রাস্তা নিজের নামে করার। ঠোঁট বাঁকালো দিগন্ত। সিগারেটের শেষাংশ পায়ের কাছে ফেলে দিল। তারপর সেটা পায়ের তলে নিয়ে পিষে ফেলতে ফেলতে বলল, এসব সস্তার ফোটারি দেখিয়ে মেয়েদেরকে বশ করিস? কথা ছাড়, দিগন্ত তালুকদার ইদানিং মেয়ে নিয়ে ভালোই চলাফেরা করছে। চোখ জোড়া সরু হলো দিগন্তের। রাশভারী গলায় বলে উঠল, সবাইকে নিজের মতো মেয়েবাজ ভাবিস? নিরুদ্বেগভাবে উত্তর করল ফাহাদ। না, কিন্তু জানিস মেয়েবাজিটা হুট করে ছেড়ে দিলাম। মুহূর্তে জোরে হাসির আওয়াজ ভেসে এসে কর্ণ ঘুরে বাড়ি লাগলো ফাহাদের। দিগন্ত ব্যঙ্গাত্মকভাবে হেসে বলল, চরিত্রহীনের মুখে চরিত্রবান কথা, বেস্ট জোক। ইস, হকি স্টিকটা আড্ডাখানে ফেলে এসেছি রে, না হলে তোর মুখ বরাবর মারতাম। শালা, তোর ভাগ্য ভালো। ভাগ্যটা তোরও ভালো, আমার কাছে এখন কিছুই নেই। না হলে আমার এলাকায় এসে আমাকে দাপট দেখানো বের করতাম। কোনটা তোর এলাকা? এগুলো সব আমার আয়ত্তে। এখানকার আধি। বলতে পারল না।
প্রকাণ্ড একটা ঘুষি এসে পড়ল নাক বরাবর, ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ল। ব্যথায় চোখ বন্ধ করে নিল ফাহাদ। খানিক বাদে সেকেন্ডের মধ্যে আরেকটা ঘুষি আওয়াজ হলো সেখানে। হাত মুষ্টিবদ্ধ করে নিল দিগন্ত। নাকের কোনা বেয়ে আস্তে ধীরে গড়িয়ে পড়ল গরম তরল। হাত দিয়ে সেটা মুছতে মুছতে হুট করে ফাহাদের কলার চেপে ধরল। ফাহাদও মুহূর্ত ব্যয় না করে দিগন্তের কলার মুষ্টিমেয় করে নিল। দুজনেই একসাথে এক হাত উঁচিয়ে দুজনের মুখ বরাবর এনে থেমে গেল। ফাহাদ হিসিয়ে বলল, নিজের লিমিটের মধ্যে থাক দিগন্ত। টং ঘরের এই দিকে পাও বাড়াবি না, পা কেটে হাতে ধরিয়ে দেব। আমার এলাকায় আমি কোথায় যাব না যাব সেটা তুই বলার কে? তোর ছেলেরা অতি বার বেড়েছে, ডানা ছেটে দিলে কেঁদেও কুল পাবে না। আর তোর এই সস্তার হুকুমই তোর পকেটে রাখ, এগুলো দিগন্ত তালুকদার গুণেও দেখে না। দুজনের চোখেই সমান হিংস্রতা। রাগে জোরে জোরে শ্বাস টানছে। কেউ কারো থেকে কম নয়। চোখ দিয়ে ভস্ম করছে নিজেদের। ফোঁস আওয়াজ আসছে দুদিক থেকেই। দুই জাতশত্রু ফাহাদ দেওয়ান আর দিগন্ত তালুকদার রাতের আধারে ফাঁকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে একে অন্যের নাক ফাটাতে ব্যস্ত। বাড়িতে ঢুকতেই দিগন্ত মুখোমুখি হলো জুনায়েদ তালুকদারের সাথে। জুনায়েদের সামনে ভাবলিসীনভাবে দাঁড়িয়ে আছে দিগন্ত। এদিকে জুনায়েদ তালুকদার অগ্নিঝরা চোখে তাকিয়ে দিগন্তের দিকে। রাত প্রায় 2টা বাজতে চলল। এত রাতে বাড়ি ফিরেছে দিগন্ত, তাও মারামারি করে। শার্টের কলারের এক পাশ ছিঁড়ে বেঁকে আছে, ঠোঁটের কোনা ফেটে আছে, নাকটাও লাল হয়ে আছে। জুনায়েদ ছেলের ওই হাল দেখে যা বোঝার বুঝে গিয়েছে। ফুঁসে উঠে বলল, আর কত? এত বড় ছেলে হয়ে মারপিট করা বেছে নিয়েছো? এসব আর কত দেখতে হবে? অফিসে যাও না কেন? কি সমস্যা? সারা দিন রাত খাচ্ছি আমি, আর সেই টাকা উড়িয়ে রং তামসা করে বেড়াচ্ছ তুমি। অফিসে জয়েন করবে কবে থেকে? সময় হলে। মারামারি করার এত সময়? অফিসে যাওয়ার সময় এখনো হয় না তোমার? নিজে কামাই না করা পর্যন্ত এ বাড়ির একটা দানাও মুখে তুলবে না তুমি। আচ্ছা। ব্যাস এতটুকু বলে শব্দহীনভাবে জুনায়েদের পাশ কেটে চলে গেল দিগন্ত। এতে যেন আগুনে ঘি পড়ল। হুংকার ছুড়ে জুনায়েদ বলল, রাস্তায় রাস্তায় গুন্ডামি করে ভাবনাও আমার সামনে? তোমার মতো বেয়াস বদমাস ছেলে আমার জন্ম দিতে ভাবলেই ঘৃণা হয় নিজের উপর। বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে, অসভ্য গুন্ডা কোথাকার। চলে গিয়েছে দিগন্ত ততক্ষণে। শুনেই না শোনার ভান করলো। রাগে গজগজ করছে আর দিগন্তের নাকে রক্ত মুছছে মিতালি। এদিকে নিরুত্তর হয়ে চুপচাপ বসে আছে দিগন্ত। মিতালি গজরাতে গজরাতে বলল, একদম বেলার থেকে দূরে থাকবি। তোর মতো গুন্ডা বখাটের সাথে আমি আমার ভাতিজিকে আর কিছুতেই জড়াতে দিব না। তুই সারা জীবন মারামারি করে বেড়া। যতদিন না এসব ছাড়তে পারোনি ততদিন বিয়ে নেই তোর কপালে। আজ জীবন নাক মুখ ফাটিয়ে আসবি আর অন্যের ঘরে আদরের মেয়েকে এনে দিব তোর সেবা করার জন্য? তোর সুখের উপর ঝাড় বাড়ি। দিগন্ত বিরক্ত মুখে বলল, সবসময় একজন নিয়ে কথা বলবে না তো, ভালো লাগে না এসব। তোর ভালো দিয়ে আমার আর কাজ নেই, জাহান্নামে যা তুই। শুধু মনে রাখিস, যতদিন অন্যের হাতে নাক মুখ ফাটিয়ে বাড়ি ফিরবি ততদিন তোর কপাল ফাঁকা। উত্তর দিল না দিগন্ত। মিতালি আবারও বলতে শুরু করলো, কাল বিয়ে, আজ এত কাজ, এর মাঝে তুই এরকম করে বেড়াচ্ছিস? বড় ভাইকে ছেড়ে ছোট ভাই বিয়ে করছে, লজ্জা নেই তোর মাঝে? না। কেন? দিগন্ত ভারী গলায় বলল, কারণ আমি বখাটে আর তোমার ভাতিজি বেয়াদব। পারফেক্ট কম্বিনেশন। তুমি বাবু দিনে জেগে স্বপ্নই দেখতে থাকো। আমার ভাইকে চেনো না, তাই কম্বিনেশন মিলছে তোমার কাছে। ছোটুকিতে তোমার কম্বিনেশন ভেঙে দিবে, সাবধান। আমিও তার মেয়ে তুলে এনে বিয়ে করে ফেলবো। দিগন্তের দিকে বাঁকা চোখে তাকালো মিতালি। হুট করে একটা কথা মনে পড়ে গেল। দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে ওর ঘাড়ে হাত রাখলো। দিগন্ত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মিতালির দিকে। মিতালি ধীর স্থির গলায় আওড়ালো, দিগু, মাথা ঠান্ডা রাখবি কাল। ভ্রু গুটালো দিগন্ত। রাশভারী গলায় বলল, কেন? তোর বাবা কাল মনাদের নিয়ে আসছে তাই।
সেকেন্ডের ব্যবধানে চোয়াল জোড়া শক্ত হয়ে গেল দিগন্তের, চোখগুলো লাল হয়ে গেল, দাঁতে দাঁত চেপে ধরে অন্যদিকে মুখ ফেরালো। মিতালি নীরব চোখে দেখলো দিগন্তকে, তারপর ওর মাথায় হাত রেখে নরম স্বরে বলল, শুধু কালকের জন্য দিগু, যত যাই হোক দিন শেষে এটা সত্য সেও এই পরিবারের সদস্য। আমি চাইলেও বারণ করার স্পর্ধা রাখি না। দিহানের বিয়ের জন্য আশা হবে তার, আশা করি কোনো ঝামেলা বাঁধাবি না। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কারণেই আজ এত বড় বড় লেকচার দিল। বেরিয়ে যেতে না বলে সরাসরি বলতে পারতো কাল বাড়িতে থাকবি না। তুই ভুল ভাবছিস। এত ভেবে কাজ নেই আমার। ও মহিলা এই বাড়িতে আসলে আমার এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। দিগু, কাল দিহানের বিয়ে, কোনো ঝামেলা করবি না। শুধু একদিনের জন্যই তো বাবা, ওর তো কোনো দোষ নেই। দোষ না করেও সবকিছু থেকে বঞ্চিত। বাচ্চা মেয়েটাও পরিবার থাকতে মায়ের কাছে একা মানুষ হচ্ছে। নীরব রইল দিগন্ত। বাবার প্রতি অভিমান বিতৃষ্ণা দিনকে দিন বেড়েই চলেছে, সাথে বাড়ছে ওর রাগ, জেদ, বেপরোয়া জীবনযাপন। দিগন্তের মনোভাব বেশ বুঝতে পারছে মিতালি। কথা ঘুরানোর জন্য হুট করে বলল, জানিস আজ কি হয়েছে? ছোট করে জবাব এলো দিগন্তের। কি? মিতালি হুহা করে হেসে দিল। মেজাজ আরো খারাপ হলো দিগন্তের। কর্কশ গলায় বলল, এভাবে হাসার কি হয়েছে? কি হয়নি তাই বল। আমার বেয়াদব ভাতিজি তোর নামের ইন্নালিল্লাহ করে দিয়ে গিয়েছে। ফেরানো মুখটা আবার মিতালির দিকে ঘুরল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো দিগন্ত। কি? মিতালি ঠোঁটে ঠোঁট চেপে ধরে দরজার দিকে হাঁটা ধরল। দিগন্তের নজর ওর দিকে, জানার জন্য কান পেতে আছে। দরজার কাছে গিয়ে মুখ ঘুরিয়ে মিতালি বলল, হ আকার গু। ঠিক বুঝলো না দিগন্ত। মিতালি বলে আর দাঁড়ায়নি, চলে গিয়েছে। এদিকে দিগন্ত কয়েক সেকেন্ড সময় নিল, হঠাৎ চোখগুলো বড় বড় হয়ে গেল। দাঁত কিরমিরিয়ে বলে উঠল, অসভ্য মেয়ে, কাল তোকে দেখে নিব। তখনই দরজার সামনে থেকে আবার ভেসে এলো মিতালির আওয়াজ। হাসছে আর দিগন্তকে বলছে, দিগু রে বাবু, কফি খাবি? ও দিগু। চেঁচিয়ে উঠল দিগন্ত। খবরদার মনি, আর এভাবে ডাকবে না। ডাকলে কিন্তু সব দুর্ভোগ তোমার বেয়াদব ভাতিজির কপালে জুটবে। ওর বাপ নাকি খুব আদর্শ বাপ, মেয়েকে ভালো শিক্ষা দিচ্ছে, এই তার নমুনা। বড়দের সম্মান দেয় না, অসভ্য মেয়ে মানুষ। কাল পাই চোখের সামনে, কানের গোড়া নড়িয়ে দিব বেয়াদবের। তিন কবুলের জোরে জুড়ে যায় দুটি ভিন্ন মনের মানুষ একে অন্যের সাথে। সুখে দুঃখে একে অন্যের সাথ দিবে। দুজন দুজনার জন্য ভরসার আশ্রয়স্থল হবে তারা। হাজারো রাগ অভিমান আসবে যাবে, কিন্তু সম্পর্কের ভিত কখনো নড়বড়ে হতে দেওয়া যাবে না। তবে না স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে। একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হবে। একজন রেগে গেলে আরেকজনকে ঠান্ডা মাথায় অপরজনকে সামলাতে হবে। একই সময় দুজনেই যদি একই আচরণ করে তবে হিতে বিপরীত তো হবেই। একতরফা ভালোবাসা বা একতরফা ভুল বোঝাবুঝি, ঝগড়া অভিমানে কখনোই কেউ সুখী হতে পারে না। ভালোবাসা, মান, অভিমান, দুষ্টু মিষ্টি খুনসুটি মিলিয়েই না একটা দাম্পত্য জীবন সুখী হয়। দিহান আর বাণীও জড়িয়ে গেল একে অন্যের সাথে। ওদের ভাগ্য জুড়ে গেল একসাথে। কিছুক্ষণ আগেই বিয়ে সম্পন্ন হয়েছে ওদের। একটা হালাল সম্পর্কের শক্ত বাঁধনে বেঁধে গিয়েছে ওরা। বিয়েতে খুব একটা মানুষজন না হলেও যেটুকু হয়েছে তাতেই অবস্থা বেগতিক রহমান পাটোয়ারির। জীবনে কখনো মেয়েদের নিয়ে আফসোস করেননি, কিন্তু আজ একটা ছেলের খানিক অভাববোধ করছেন। দু ভাই মিলে এত কিছু সামাল দিতে নাজেহাল হয়ে পড়েছেন। আগে বিয়ে হয়েছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে রহমান আর রাসেল পাটোয়ারি। কাকে ছেড়ে কাকে সামাল দেবে? দুজন মানুষ, সাথে ক্যাটারিংয়ের 3টা ছেলে, তবুও সার্ভিসে সামাল দিতে পারছেন না। এক টেবিলে বিরিয়ানি শেষ, আবার ছুট লাগালেন নতুন বোল আনতে। সারি সারি করে সাজিয়ে রাখা বিভিন্ন খাবারের বোলগুলোর মধ্যে বিরিয়ানির একটা বড় বোল হাতে তুলে নেয়। একই সময় আরও একটা হাত পাশ থেকে অন্য আর একটা বোল নেয়। রহমান ঘাড় বাঁকিয়ে তাকায় সেদিকে, হকচকায়। কিছু অবাক হয়ে বলে, কি করছো বাবা? তোমার কিছু লাগবে? লাগলে আমাকে বলো, এনে দিচ্ছি।
দিগন্ত নরম গলায় বলল, কিছু লাগবে না, হেল্প করতে এলাম। সে কি কথা, তোমাকে এসব করতে হবে না, আমরা তো করছি বলেছিলে তো, এতেই শান্তি পেলাম আমরা। বাবা, তুমি তো সবার সাথে আসোনি, এখন এলে, এসে এখানে চলে এসেছো, চলো তাহলে আগে খেয়ে নিবে। না, কিছুটা হেল্প করার জন্যই এসেছি, না হলে আসতাম না আজ। কারণ নিশ্চয়ই আপনার জানা। রহমান পাটোয়ারির মুখটা খানিকটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। নরম গলায় বলল, জানি। যদি এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা বলি শোনো, দোষ তোমার বাবার। এর জন্য মনা আর ওর বাচ্চাটাকে সাফার করতে দিও না। মনা মেয়েটার বয়সী বা কত তুমি? এসব থাক, এগুলো থেকে দূরে থাকতে চাই। আমার মায়ের জায়গা অন্য কেউ নিতে পারবে না, তাই অন্য কাউকে নিয়ে ভেবে লাভ নেই আমার। চলুন, দেরি হচ্ছে। সায় জানালো রহমান। মুখের কতটুকু গিলে নিল। দুজনে গেল ভেতরে। রহমান আরও বেশ কয়েকবার মানা করলো, কিন্তু শুনল না দিগন্ত। হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল। কিছুটা স্বস্তি পেল রহমান। মনে মনে ভাবল, ছেলেটাকে যতটা খারাপ ভাবে ততটা না। ঘেমে নেমে একাকার দিগন্ত বাগানের দিকে এসেছে, ঠান্ডা বাতাস শরীরে লাগাতে। সাদা পাঞ্জাবিটা গায়ের সাথে লেপ্টে গিয়েছে। আসার পর বেলাকে একবারও দেখেনি। মনটাও খানিক উতলা হয়ে আছে, দেখবে বা কীভাবে। এসে তো ছুট লাগিয়েছে ছাদে রহমান পাটোয়ারির কাছে। খাওয়ার আয়োজনটা বাদে বাকি সব আয়োজন করেছে বড় লিভিং রুমে। সবাই সেখানে আছে। আগে নিজেকে ঠান্ডা করবে, তারপর ভেতরে যাবে কিনা সিদ্ধান্ত নিবে দিগন্ত। ভেতরে গেলেই ওই মেয়ের মুখোমুখি হবে, যেটা চায় না দিগন্ত। ওর কথা মনে পড়তেই মুখ থেকে তাচ্ছিল্য একটা হাসি বের হলো দিগন্তের। এককালে বেস্ট ফ্রেন্ড ছিল, এখন বাপের বউ হয়েছে। বেস্ট ফ্রেন্ড কথা মাথায় আসতেই দাঁতে দাঁত চাপলো, মুখ ঘুরিয়ে থু ছিটালো মাটিতে। থাকবে না আর এখানে, বিরক্ত লাগছে খুব। মনের ভেতর আগুন জ্বলছে, না জানি কখন কে এর শিকার হয়। মাথার চুলগুলো একটাতে টেনে ধরে পা বাড়ালো বাহিরের দিকে যাওয়ার জন্য, কিন্তু হুট করে বাড়ানো পা জোড়া থেমে গেল। একটা কান্নার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল দিগন্ত। 4-5 বছর বয়সী একটা ছোট বাচ্চা মেয়ে পড়ে গিয়েছে, হয়তো চোট পেয়েছে খুব। কান্নাটা কেন যেন বুকে লাগলো দিগন্তের। রাগটা এখনও মাথায় চেপে আছে, ঘুরে চলে যেতে চেয়েও পারল না। বাচ্চাটার কাছে এসে হাঁটু গেড়ে বসলো, আলতো হাতে টেনে তুলে কোলের মাঝে নিল। মুখটা দেখতেই থমকে গেল। এত সুন্দর একটা কিউট গুলুমুলু বাচ্চা। গালগুলো ফুলো ফুলো হওয়ার কারণে টকটকে ছোট গোলাপি ঠোঁটজোড়া ভেতরে ঢুকে গিয়েছে। চোখগুলো গোল গোল, মাঝে হালকা লাল খয়েরি ধরনের চোখের মণি। সোজা সিল্কি চুলগুলো দুপাশে 2 ঝুঁটি বাঁধা, কালো মোটা ভুরুজোড়া। গাল নাকের আগা আবছা লাল। কান্নার কারণে হয়েছে নাকি এরকমই ধরতে পারল না দিগন্ত। দিক বিদিক ফর্সা শরীরে লাল রঙের একটা সিম্পল গাউন, বেশ গুলুমুলু, তাই হাতে আর গলায় 1-2 ভাঁজ রয়েছে। চোখের পাতাগুলো বড় না হলে অনেক ঘন, কাজল দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি কালো লাগছে। কোনো সাজ নেই, অথচ ছোট একটা বাচ্চা মেয়ের কি সুন্দর রূপ দিয়েছে আল্লাহ। বাচ্চাটাকে দেখে দিগন্তের রাগ কখন হাওয়া হয়ে গিয়েছে টেরি পেল না। খুঁটে খুঁটে দেখছিল ওকে। ধ্যান ভাঙলো আর আবারই কান্নার শব্দ পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত। কি করবে মাথায় আসছে না। কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, কোথায় লেগেছে বাবু? ব্যথা করছে খুব? গলার স্বর খুবই নমনীয়। নিজের আওয়াজ শুনে নিজেই হতভম্ব হলো দিগন্ত। বাচ্চা মেয়েটা হাত এগিয়ে হাতের কোনোই দেখিয়ে দিল। ছিলে গিয়েছে অনেকটাই, রক্ত জমাট বেঁধে আছে। ক্ষতটুকু দেখে ভালো লাগলো না দিগন্তের। পকেটে ব্যান্ডেজ ছিল, কারণ কাল ও নাক ফাটিয়ে এসেছিল, তাই সেটা বের করে ওর কোনোয়ে লাগিয়ে দিল। কিছুক্ষণ সেই জায়গায় ঘোরাঘুরি করার পর শান্ত হলো বাচ্চাটা। বাগানের এই দিকটাতে এখন কেউ নেই, তাই দিগন্ত আরামে আছে। বাচ্চাটা হুট করে দিগন্তের গলা জড়িয়ে ধরে ওর গালে চুমু খেলো। রাগী বদমেজাজি দিগন্তের মন হঠাৎ করেই শান্ত হয়ে গিয়েছে। রাগ জেদ কিছুই আসছে না। বাচ্চার কাণ্ডে গভীর
গম্ভীর দিগন্তের ঠোঁট প্রসারিত হলো। কেন হলো এটা ওর নিজেরও বোধগম্য নয়। মনে সুপ্ত ইচ্ছে জাগলো ওই ফুলো ফুলো গালটাতে একটা স্নেহের আদর দিতে। দমালো না দিগন্ত, দিতে বাধা কিসের? কেউ তো নেই এখানে। টুপ করে আলতোভাবে একটা চুমু এঁকে দিল, তারপর বাচ্চাটার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল। তোমার নাম কি বাচ্চা? বাচ্চাটা উত্তর দিল না, পলক ঝাপটে দিগন্তের কাঁধে মাথা রাখলো। তারপর মিষ্টি আওয়াজ ভেসে এলো, তুমি খুব ভালো ভাইয়া, এতগুলো ভালো, আমার তোমাকে পছন্দ হয়েছে। বেশ অবাক হলো দিগন্ত। 4-5 বছরের বাচ্চার একটু হলেও কথায় তোতলানো ভাবটা থাকে, কিন্তু এই বাচ্চার কথাতে স্পষ্ট। দিগন্ত আবারও বলল, তোমার নাম কি? আর তোমার বাবা মা কোথায়? তারপর বিড়বিড়ালোর বাচ্চা মেয়েকে একা ছেড়ে দিয়েছে, জ্ঞানহীন মানুষ। এদিকে বাচ্চাটা ঠোঁটে ঠোঁট চেপে ফুলিয়ে রেখেছে, চাহনিতে অসহায় ভাব। এই একটা জিনিস ও কাউকে বলতে চায় না, কিন্তু সব বড় মানুষগুলো সবার আগে এটাই জানতে চায়। ওর নাম এত কঠিন রেখেছে যে উচ্চারণ করতে পারে না, করলেও ভুল হয়। কি হলো, বলবে না তোমার নাম? পত্তাশা। কি সা? পত্তাশা। পতাশা? এটা আবার কেমন নাম? এরকম নাম তো আগে কোনোদিনও শুনিনি। ভাবুক গলায় বলল দিগন্ত, তারপর কিছু একটা মনে করে পতাশার দিকে চেয়ে বলল। প্রত্যাশা? মাথা ঝাঁকালো প্রত্যাশা। দুপাশে ঝুঁটি বাঁধা ঘাড় সমান সিল্কি চুলগুলোর নড়ে উঠল সমান তালে। দিগন্ত কিছু বলতে নেবে তখনই ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে থামলো বেলা। দিগন্তের কোলে প্রত্যাশাকে বলল, তুমি এখানে কেন এসছো? কতক্ষণ থেকে খুঁজছি। হারিয়ে গেলে কি হতো? সরু চোখে তাকিয়েছে দিগন্ত। ঠান্ডা মাথায় আগুন ধরতে সেকেন্ড সময়ও লাগলো না। প্রত্যাশাকে কোলে নিয়েই ধমকে উঠল। এই বেয়াদব, ওড়না নিয়েছিস কেন? বেলা টুকুর টুকুর চোখে চাইলো দিগন্তের মুখের দিকে। আসার 1 মিনিটও হলো কিনা এসেছে, তাতেই ধমকাধমকি শুরু। ওড়না নিয়েছে তো নিয়েছেই, এখানে ধমক দিল কেন বুঝলো না বেলা। সোজা গলায় বলল, ওড়না নিব না দিগন্ত ভাই। চোখ বন্ধ করে নিল দিগন্ত। ছোট বাচ্চা কোলে, চেঁচালে ভয় পাবে। চোখ বন্ধ রেখে কর্কশ গলায় বলল, যে ওড়না বুকে থাকে না সে ওড়না নেওয়ার কি দরকার? এক সাইডে নিয়েছিস আরেক সাইড। এই তোর বাপের আদর্শগিরি? মেয়েকে বেপর্দায় ছেড়ে দিয়েছে। নিজের দিকে তাকালো বেলা। খুব একটা খারাপ লাগছে না, কিন্তু দিগন্তের কথাটাও খারাপ লাগেনি। আসলেই ওর দোষ, এভাবে কখনো ও নেয় না, আজও নেয়নি। জর্জেট ওড়না থাকছে না, পড়ে যাচ্ছে, তাই কখন দুপাশ থেকে সরে গিয়ে একপাশে ঝুলে গিয়েছে খেয়াল করেনি। ঝটপট ঠিক করে নিল। মাথা নিচু করে কিছুটা অপরাধী গলায় বলল, খেয়াল করিনি। চোখ খুলে তাকালো দিগন্ত। বেলার মন খারাপ করা দেখে বুকে চিনচিন ব্যথা লাগলো। একটা বড় শ্বাস ফেলে বলল, ঠিক আছে এবার। তারপর আবার বলল, বাচ্চাটা কে হয়? কে? প্রত্যাশা। হুম। যেন নাম আন্টিটার মনে পড়ছে না। ওনার মেয়ে, আর কিছু জানি না, আজকেই প্রথম দেখেছি। চুপ করে রইল দিগন্ত। কোলে এখনো প্রত্যাশা আছে। বেলা প্রত্যাশাকে বলল, চলো প্রত্যাশা, তোমার আম্মু ডাকছিল তোমায়। প্রত্যাশা আরও জোরে চেপে ধরল দিগন্তের গলা। জেদ ধরা গলায় বলল, না, কোথাও যাব না, আমি ভাইয়ার কোলে থাকবো। পরপর কয়েকবার পলক ঝাপটালো বেলা। কি যেন ভেবে বলে উঠল, ও আপনাকে ভাইয়া ডাকছে, তাহলে আমিও ডাকবো আপনাকে দিগন্ত ভাইয়া বলে। বেলার কাজ যেন একটাই, দিগন্ত শান্ত থাকতে চাইলেও উল্টাপাল্টা কিছু বলে ওকে রাগিয়ে দিতেই হবে। রাশভারী গলায় আবারও ধমক দিল দিগন্ত। এবারে ধমকটা বেশ জোরেই দিয়েছে। প্রত্যাশাও চমকে উঠল। চুপ কর বেয়াদব, ভুল করে ভাইয়া ডাকবি না। অসভ্য মেয়ে, কাকে কি বলতে হয় সে জ্ঞান নেই। আবার পণ্ডিতি, একবার নাম নিয়ে মজা উড়াই তো একবার ভাইয়া ডাকে। তোকে থাপড়ে সোজা করা দরকার। মুখ লটকাল বেলা। সহজ সরল গলায় সোজা উত্তর করল, আচ্ছা দিগন্ত ভাই। চুপ করে গেল দিগন্ত। কাকে কি বলছে, এর থেকে গাধাও ভালো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ঠান্ডা গলায় বলল, আমি কানে শুনতে পাই, এত টেনে বলতে হবে না, বুঝেছিস? হুম।
কি বুঝলি? আপনি কানে শুনতে পান? এখন দিগন্তের খুব অসহায় লাগছে। সব কপালের দোষ, না বেলার বাপের দোষ, কারোরই দোষ না, দোষ দিগন্তের। নাদান জেনেও এর সাথে কথা বলতে আসে। শান্ত চোখের চাহনি দিয়ে মাত্র উদ্রিক্ত ঠান্ডা গলায় আওড়ালো, পরের কথাটুকু বোঝার ছিল বেলা। বড় হোস না কেন এখনো? আচ্ছা, একটা ঢোক চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গম্ভীর গলায় বলল দিগন্ত, সত্যি আমার ধৈর্যের তুলনা নেই। তুই মেয়েটা বেয়াদব হলেও কাজের। দিগন্ত তালুকদারকে ধৈর্য শিখিয়েছিস, এর জন্য আজ থেকে পরবর্তী 2 দিন আমার চোখের সামনে পড়বি না। পড়লে কানের নিচে বাড়ি খাবি। বেলা ঠোঁট উল্টিয়ে অবুঝ গলায় বলল, কিন্তু আমি তো কিছুক্ষণ পর বড় আপার সাথে আপনাদের বাড়ি যাব দিগন্ত ভাই। রাগের কারণে চোখজোড়া সরু হয়ে থাকলেও এখন শিথিল হয়ে গেল। বেলার কথা শুনে হয়তো শান্তি পেল, তাই আর টু শব্দও করল না ওর সাথে। প্রত্যাশাকে কোল থেকে নামিয়ে আবারও হাঁটু গেড়ে বসলো ওর সামনে। আদরে গলায় বলল, বেলার সাথে ভেতরে যাও, একা একা আর কখনো বাইরে বের হবে না। প্রত্যাশা কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমার সাথে খেলবো ভাইয়া। স্মিত হাসলো দিগন্ত, নরম গলায় বলল, আজ তো ভাইয়ার অনেক কাজ পতাশা বাবু, আবার কোনোদিন দেখা হলে খেলবো, কেমন? সায় জানালো প্রত্যাশা। বেলার হাত ধরে ওর সাথে ভেতরে চলে গেল। এদিকে দিগন্ত নিজের কাজে হকচকালো। হুট করে একটা বাচ্চা মেয়ের উপর এত মায়া হলো কিভাবে ওর? কেমন যেন একটা আপন আপন টান পেল। এতক্ষণ ধরে করা নিজের কাজে এবার নিজেই বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে সিগারেট টানা শুরু করলো। বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এলো। চিরচেনা একটা স্থান, জন্মের পর থেকে এতগুলো বছর হাজার হাসি খুশি সুখ দুঃখের মাঝে কাটিয়ে দিল যে স্থানে, যে নিবাসে, সেটা ছেড়ে আরেক জায়গায় চলে যেতে হবে। অথচ এতদিন সবাইকে বুক ফুলিয়ে বলে বেরিয়েছে এটা আমার বাড়ি। যে বাড়িটা এতদিন আমার বাড়ি নামে পরিচয় পেয়েছিল, বিয়ের পর সেটা বাবার বাড়ি নামে আখ্যায়িত হয়ে গেল। এখন যে বাড়িতে যাবে সেটার পরিচয় শ্বশুর বাড়ি হয়ে গেল। বাণীর জীবনে 2টো বাড়ি, প্রথম বাড়ি বাবার বাড়ি আর দ্বিতীয় বাড়ি শ্বশুর বাড়ি। এই 2 পরিচয় নিয়েই চলবে এখন ওর জীবন। বিদায় মুহূর্তে কান্নার রোল পড়ে গেল পাটোয়ারি বাড়ির গেটের সামনে। আমিন আর রিনা দুজনেই একসাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে বাণী। এই মা চাচির সাথে যেখানে দিনের সবটা সময় কাটে, সেখানে এখনও আসবে বেড়াতে অতিথিদের মতো দেখা করতে। আসবে কয়টা দিন থাকবে, আবার ফিরতে হবে শ্বশুরবাড়ি নামক নিবাসে। মেয়েদের জীবনে কি আজব এক নিয়ম, তাই না? কিন্তু এ নিয়মের বাইরে কেউ যেতে পারবে না। এ নিয়ম যে যুগ যুগ ধরে চলছে। যুগ পাল্টাবে, আধুনিকতা বাড়বে, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম পাল্টানোর ক্ষমতা কারণেই। বাণীর কপালে একটা মমতাময়ী পরশ দিয়ে ওকে ঠেলে দূরে সরিয়ে দিল আমেনা। বাণী আবারও তার বুকে পড়তে চাইলে সরে দাঁড়ালো সে। মুখ ঘুরিয়ে নিয়ে বড় বড় কদম ফেলে অন্দরের দিকে চলে গেল। সবাই বুঝলো আমেনার মনের অবস্থা। ওর পিছু পিছু দৌড়ে গেল রিনা। তবে যাওয়ার আগে বাণীকে রাসেল পাটোয়ারির হাতে দিয়ে গেল। বাণী হেঁচকি তুলে কাঁদছে। চোখ ঘুরিয়ে আশেপাশে একজন খুঁজলো খুব করে, কিন্তু পেল না। রাসেল ছলছল নেত্রে বাণীর মাথায় স্নেহের হাত রেখে বলল, তোমার আব্বু ক্যাটারিং এর ওদিকে আছে, সেখানের কাজ ফেলে আসতে পারছে না। বাণী জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। রহমান পাটোয়ারি ইচ্ছে করে নিজেকে সরিয়ে রেখেছে, হয়তো মেয়ের সামনে দুর্বল হতে চায় না। রাসেল পাটোয়ারি বাণীর এক হাত ধরে নিয়ে গিয়ে দিহানের সামনে দাঁড়ালো। তৎক্ষণাৎ বাণীর পাশে এসে অপর হাত ধরে দাঁড়ালো ওর জীবনের সবচেয়ে বড় ভরসার হাত। বাবাকে দেখে আরও কান্নায় ভেঙে পড়ল বাণী। এদিকে ওদের থেকে একটু দূরে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামনে দৃশ্যগুলো দেখছে দিগন্ত। হাত বগল দাবা করে গম্ভীর চোখে অবলোকন করছিল সব কিছু। এতক্ষণ পর রহমান পাটোয়ারিকে আসতে দেখে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, যাক, অবশেষে এসেছে। আমি আরও ভাবলাম অন্য সব নামের আদর্শ বাপগুলোর মতো তোর বাপ মেয়ের সামনে দুর্বল হবে না বলে ঘরের কোণে লুকিয়ে থাকবে। যাক, সব ক্ষেত্রে আদর্শ না হলেও কিছু ক্ষেত্রে ঠিক আছে তোর বাপ।
কথাগুলো শেষ করে পাশে দাঁড়িয়ে থাকা বেলার দিকে তাকালো দিগন্ত। তাকিয়ে চোখগুলো কুঁচকে নিল। নীরবে চোখের পানি ফেলছে বেলা। বোনের কান্না দেখে নিজেও কাঁদছে। ওর অবস্থা দেখে গম্ভীর গলায় বলল দিগন্ত। কাঁদছিস কেন? বেলা জোরে নাক টেনে ফ্যাঁস গলায় উত্তর করল। আপা এখন থেকে আপনাদের বাড়িতে থাকবে। আপাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আপার সাথে থাকতে চাস? কি বুঝলো বেলা কে জানে, মাথা ঝাঁকিয়ে বলল। ঠোঁট বাঁকালো দিগন্ত। দু হাত দিয়ে নিজ ভঙ্গিতে চুলগুলো পেছনের দিকে ঠেলতে ঠেলতে বলল। বড় হ তাড়াতাড়ি, তারপর সারাদিন আপার গলা ঝুলে থাকিস আর রাতে নাইট ডিউটি করিস। এবার দিগন্তের কথা বুঝলো না বেলা। সরল গলায় প্রশ্ন করে বসলো।